নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের স্বামী চেতনানন্দের লেখা থেকে কিছু পাঠ করে শোনাব। একদিন রাতে উত্তরকাশীর বিভিন্ন সাধু সম্প্রদায়ের কথা ও নিজের তপস্যার কথা বলছিলেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। কত রকমের সাধু আছে। ধ্যানী সাধু আছেন, আবার বাবু সাধু ঘড়ি হাতে রেডিও নিয়ে ঘুরছে, পলিটিশিয়ান সাধু দল পাকাচ্ছে, কৈলাসের পথে এক নাগা সাধু আর এক নাগা সাধুর সাথে ঝগড়া করে তাকে ঠেলে জলে ফেলে দিলে, জনৈক্য দরদি সাধু নিজের কম্বল অপর সাধুকে দান করল। পাগলা সাধু আছে, আবার পণ্ডিত সাধুও আছে। মহারাজের স্মৃতি ও পর্যবেক্ষণ শক্তি ছিল তুলনাহীন। মহারাজ প্রতিদিন প্রাতরাশের পর বেলুড় মঠে যাওয়ার জন্য তৈরি হতেন। আমি জুতো লুকিয়ে রাখতাম যাতে তিনি চলে না যান। আমাদের লক্ষ্য করে বলতেন, তোমরা বড় দুষ্টু, আমাকে মঠে যেতে দাও। আমি বলতাম, কাল যাবেন। তারপর দিন তার গেঞ্জি ও কাপড় সাবান জলের বালতিতে ভিজিয়ে দিয়ে বলতাম, আপনার কাপড় গেঞ্জি ময়লা, কাল যাবেন। এই দেখো, আজও তোমরা আমাকে যেতে দিলে না। দেখো তো নির্মল মহারাজ মানে স্বামী মাধবানন্দজি কী মনে করবেন। অতীতের সেই ছেড়ে আসা দিনগুলোর কথা যখন মনে পড়ে তখন কতই না আনন্দ হয়। সেই প্রথম দর্শন থেকে তার সঙ্গে আমার এত ঘনিষ্ঠতা হয়েছিল যে অপর কোনো ব্যক্তির সঙ্গে ওইরূপ হয়নি। মহারাজ তখন রাজকোটের মহন্ত। 7/11/1960 সালে আমাকে লিখেছিলেন, ঠাকুর আমাদের সমগ্র সঙ্ঘকে এই রকম পবিত্র মধুর স্নেহবন্ধনে আবদ্ধ রাখুন, তা না হলে সঙ্ঘ জীবনের কোনো অর্থই নেই। আমাদের জীবনের আদর্শ ঠাকুর স্বামীজি। তাঁরা যদিও অসীম এবং আমাদের সংকীর্ণ সীমার বাইরে, তবু যে পরিমাণে আমাদের তাদের ছাঁচে ঢালতে পারব সেই পরিমাণে আমাদের সাধনা সার্থক এবং ধর্মজীবন পূর্ণ হবে। অপূর্ণ থাকতে নিরবিচ্ছিন্ন আনন্দ কারো পক্ষে পাওয়া সম্ভব নয়। তবে আদর্শে পৌঁছবার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, তাতে আনন্দ হোক বা নিরবিচ্ছিন্ন দুঃখই হোক। স্বামীজির কথা মনে রেখো, রামকে পেলুম না বলে কি শ্যামকে নিয়ে থাকতে হবে? তবে আমরা দুর্বল হলেও তাদের অনন্ত শক্তি আমাদের পিছনে আছে। 1961 সালের মার্চ এপ্রিল মাসে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মঠ ও মিশনের বহু সাধু বেলুড় মঠে আসেন, কারণ স্বামী মাধবানন্দজি আমেরিকায় ব্রেন সার্জারির জন্য যেতে প্রস্তুত হচ্ছিলেন। তিনি ছিলেন সঙ্ঘের প্রবাদ প্রতিম সন্ন্যাসী ও শ্রী শ্রী মায়ের শিষ্য। স্বামী ভূতেশানন্দজি মহারাজ রাজকোট থেকে এসেছিলেন মাধবানন্দজিকে দেখতে এবং অদ্বৈত আশ্রমে কয়েকদিন ছিলেন। একদিন গম্ভীরানন্দজি ভূতেশানন্দজিকে রবিবারের ক্লাস নিতে বলেন। সেদিন ভূতেশানন্দজির গলা ভালো ছিল না। তিনি সকাল থেকে গরম জলে নুন দিয়ে কয়েকবার গার্গেল করতে থাকেন। তাঁর স্বর সেদিন সত্যিই খুব খারাপ ছিল। আমাদের মধ্যে কেউ কেউ বলেছিলেন বক্তৃতা না দিতে। তিনি বললেন, ঠাকুরের কাজ দেখবে, আমি ঠিক হয়ে যাব। তিনি সেই ভাঙা গলাতেই 1 ঘন্টা বক্তৃতা দিলেন। দেহ ভুলে ঠাকুরের কাজ। ঘটনাটি তুচ্ছ, তবে শিক্ষণীয়। তারপরেও মহারাজ অদ্বৈত আশ্রমে কয়েকবার এসেছেন। একবার মনে আছে, কঙ্খলের মাখন মহারাজ ও ভূতেশানন্দজি মহারাজ একসঙ্গে আমাদের অতিথি হয়েছিলেন। এক গুজরাটি ভক্ত মহারাজকে 1 বাক্স গেঞ্জি দেন। মাখন মহারাজ তা থেকে কয়েকটি গেঞ্জি নিয়ে বলেন, এই বিজয়, তোমার অনেক ধনী ভক্ত আছে, এই গেঞ্জিগুলো আমি নিলাম। মহারাজ বললেন, দেখুন মাখন মহারাজ, এই গেঞ্জি নেবেন না, আমাদের আশ্রম গরিব, ভিক্ষার দ্বারা চলে। মাখন মহারাজ বললেন, আরে আশ্রম তো ভিক্ষার দ্বারাই চলে, তাছাড়া আর কিভাবে চলবে? উভয়েই ছিলেন ব্যয়কুণ্ঠ।
আমি দেখলাম দুই প্রাচীন সাধু বালকবধ গেঞ্জি নিয়ে টানাটানি করছেন। পুষ্প নামে মহারাজের এক গুজরাটি মহিলা ভক্ত কলকাতায় থাকতেন। মহারাজ তাকে ছোট বয়স থেকে জানতেন। একবার তিনি মহারাজকে দেখতে এলে আমরা ঠাট্টা করে বললাম, আপনি সাধু দর্শনে এসেছেন, গাঠিয়া ফল মিষ্টি ছাড়া কি সাধু দর্শন হয়? তিনি হেসেছিলেন এবং পরদিন প্রচুর গাঠিয়া ও ফল মিষ্টি নিয়ে হাজির হন। মহারাজ আশ্রমে থাকলে আশ্রম বেশ জমজম করত। মহারাজ যেখানেই যেতেন সেখানেই শাস্ত্রের ক্লাস নিতেন ও ঠাকুর মা ঠাকুরের সন্তানদের প্রসঙ্গ করতেন। ভগবত প্রসঙ্গ দ্বারা তিনি এমন পরিবেশ সৃষ্টি করতেন যে মন সর্বদাই ঊর্ধ্বগামী হতো। মহারাজ রাজকোট আশ্রম থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের গুজরাটি অনুবাদ বের করবেন। আমাকে লিখলেন যে মাস্টারমশাইয়ের পৌত্র অনিল গুপ্তের কাছ থেকে অনুবাদ প্রকাশের অনুমতি নিয়ে তাকে পাঠাতে। আমি অনিলবাবুকে বলতেই তিনি সানন্দে অনুমতি দিলেন। মহারাজ বিভিন্ন ভাষা জানতেন। গুজরাটি কথামৃতের তিনি অন্যতম সম্পাদক ছিলেন। 1966 সালে তিনি রাজকোট থেকে বেলুর মঠে মঠ ও মিশনের সহকারী সম্পাদক হয়ে আসেন। প্রতি রবিবার মঠের লাইব্রেরিতে কথামৃতের ক্লাস নিতেন। বহু লোক আসত। 1970 সালে লখনৌতে বিবেকানন্দ পলিক্লিনিক উদ্বোধন হয়। 152 জন সাধু সমবেত হন। মহারাজও গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম। শ্রীধরানন্দজি অপূর্ব ব্যবস্থা করেছিলেন। মনে আছে, রামের জন্মস্থান দর্শন করে সরয়ূতে স্নান সেরে খেতে গিয়ে দেখি রামভক্ত হনুমানরা আমাদের প্যাকেটের খাবার বাসে ঢুকে তছনছ করে দিয়েছে। দেখলাম মহারাজ নির্বিকার, যেন কিছুই হয়নি। কোনো মতে কিছু মুখে দিয়ে আমরা লখনৌ ফিরলাম। তারপর ফেরবার পথে তাঁর সঙ্গে কাশিতে যাই। একদিন মহারাজকে বললাম, 4টে পয়সা দেবেন, বাদাম ভাজা খাবো। তিনি বললেন, দিতে পারি যদি ওই পয়সা তুমি আবার ফেরত দাও। আমি বললাম, তাহলে পয়সা চাই না। আমি জানতাম তিনি আমার সঙ্গে মজা করছেন। তারপর এক গাল হেসে বললেন, দেখো, পয়সার ব্যাপারে আমি খুব হুঁশিয়ার। একবার কোথায় যাচ্ছি, হিতানন্দ ও বিতোষকানন্দ পান খেতে চান। আমি 10 টাকার একটা নোট দিলাম। ওরা পানওয়ালার কাছে ওই নোট নিয়ে গেলে সে বলল যে তার কাছে ভাঙানি নেই। হিতানন্দ তখন বলে, ওরে, ও বিজয় মহারাজের টাকা, ও কি কখনো ভাঙাতে চায়? নিজেকে নিয়ে কেউ যখন কৌতুক করে তখন হিউমারের ক্লাইম্যাক্স হয়। আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।